সাধারণভাবে বলবো যে আমাদের চলচ্চিত্র অঙ্গন একটা স্থবিরতার মধ্যে দিয়ে সময় পার করছে। এই স্থবিরতার মধ্যেও আমরা যদি দেখি সারা বিশ্বে আমাদের চলচ্চিত্র বেশ কয়েকটি চলচ্চিত্র স্বীকৃতি অর্জন করেছে। আজকেও দেখলাম আলী যে ছবিটি তৈরি হয়েছে সেটি একটি চলচ্চিত্র উৎসবে তারা সম্মানিত হয়েছে। আমার নিজের তৈরি করা একটি চলচ্চিত্র, আজকে বিশ্ব পরিবেশ দিবস, আমি পরিবেশ বিষয়ক চলচ্চিত্র বানাই, সেই ছবি মন্টিনিগ্রো ফিল্ম ফেস্টিভ্যালেও তারা এন্ট্রি পেয়েছে। তো যখন আমাদের ছবিগুলো সারা বিশ্বের মানুষ দেখার সুযোগ পাচ্ছে, সেই রকম সময় আমরা আমাদের দেশের মানুষের জেলা উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে দেখানোর ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছি। এবং এই যখন মুখোমুখি হচ্ছি তখন কিন্তু একটা সময়, যে সময় আমরা কিন্তু প্রত্যাশা করছি যে একটা নতুন সরকার এসেছে, অনেক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এই সরকার এসেছে মানুষের মুক্ত চিন্তার প্রকাশের অঙ্গীকার নিয়ে। তো আমরা তাদের কাছে যেমন একটা প্রত্যাশা আছে, তার সাথে সাথে আমাদের সমাজে অনেক রকম মানুষ আছে। সেই মানুষদের মধ্যে আমাদের আলেম সমাজ যারা আছে তাদের অনেকেই, আমি বলবো যে তারা অনেক ক্ষেত্রে হয়তো তারা সঠিক তথ্য পাচ্ছেন না বলেই আজকে সিনেমা দেখাকে তারা পাপ মনে করছে। অথচ আমি যদি দু একটা তথ্য আপনাদের সামনে হাজির করি, 2018 সালে প্রায় 35 বছর পর যেখানে আমাদের ধর্মপ্রাণ মুসলিমরা হজ করতে যান, সেই সৌদি আরবে কিন্তু সিনেমা হল খুলে দেওয়া হয়েছে। খুলে দেওয়ার পরে তারা একটা ভিশন 2030 তৈরি করেছে। সেখানে তারা বলেছে 350টি সিনেপ্লেক্স তৈরি করবে, যেখানে 2500 স্ক্রিন, অর্থাৎ একটা সিনেপ্লেক্সে প্রায় 8টা করে হল থাকবে। তাহলে যখন সৌদি আরবে এইরকম একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, আর এখানে আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাহ্মণবাড়ি এই ধরনের একটা ঘটনা ঘটছে। আমরা যদি আমাদের নিজেদের দিকেও তাকাই, আমরা একসময় চলচ্চিত্র সংসদগুলো কোথাকার ছবি দেখাতাম, ইউরোপের ছবি দেখাতাম, আমরা তো আফ্রিকার ছবি দেখাতাম। আমরা যদি দেখি গত কয়েক বছরে সারা দুনিয়ার চলচ্চিত্র উৎসবগুলোতে কোন ছবিগুলো পুরস্কৃত হচ্ছে, ইরানের ছবি, তুরস্কের ছবি। তো এই ছবিগুলো আজকে কোনো উৎসবে গেলে অন্য চলচ্চিত্রকাররা ছবি পুরস্কারে জমাই দিতে চান না, কারণ তারা জানেন এই ছবিগুলো পুরস্কার পেয়ে যেতে পারে। তো যখন তুরস্কের ছবি, সৌদি আরবের ছবি, ইরানের ছবি প্রদর্শিত হচ্ছে, ইরানেও কিন্তু ইরান বিপ্লবের পর 1980 সালে তারা একটা সিনেমা হলে আগুন ধরে দিয়েছিল, অনেক সিনেমা হল ভাঙচুর করেছিল। তখন আয়াতুল্লাহ খোমেনি বলেছিল যে না, সিনেমা দেখা পাপ না, সিনেমার মাধ্যমে অনেক শিক্ষামূলক ঐতিহাসিক ঘটনা তুলে ধরা সম্ভব। আপনারা জানেন ইরানের যে রাষ্ট্রপতি এবং সংস্কৃতি মন্ত্রী ছিল সৈয়দ মোহাম্মদ খাতামি, তার সময় কিন্তু ইরানের চলচ্চিত্রের একটা ব্যাপক বিকাশ ঘটেছে। আব্বাস কিয়ারোস্তমি থেকে শুরু করে দারুইশ মেহেরজুই থেকে শুরু করে এখন আমরা যে ইরানের যে নতুন তরঙ্গ দেখছি, সেটা কিন্তু তার সময় কিন্তু বিকশিত হয়েছে। এবং চলচ্চিত্র যখন পৃথিবীতে এসেছে 1895 সালে, তার 1 বছর পরেই কিন্তু আমরা দেখেছি যে আলেকজান্দ্রে এবং কায়রোতে চলচ্চিত্র দেখানো হয়েছে। কাজী ইসলামের সাথে আধুনিকতা, আধুনিক প্রযুক্তি, আধুনিক প্রদর্শন ব্যবস্থা যায় না যারা মনে করেন, তারা কিন্তু একটা ভুল জগতে বাস করছেন। একসময় তারা ছবি তোলাকেও কিন্তু মনে করতেন এটা গুনার কাজ। আজকে হজ করতে যাওয়ার জন্য অথবা যারা দেওবন্দে পড়ালেখা করতে যান, তারা কি ছবি তোলেন না? পর্যায়ক্রমে তারা কিন্তু সেই জায়গায় এসেছেন। আমাদের দেশের যারা তরুণ আলেম সমাজ বা মাদ্রাসায় পড়া, আমাদের এখানে তারেক মাসুদ মাদ্রাসায় পড়ালেখা করেছেন, তার হাত ধরে মাদ্রাসা জীবনে যে চিত্র আমরা পেয়েছি, সেই চিত্র যদি আমাদের আরেক তরুণ মাদ্রাসা থেকে পড়া ছেলেমেয়েরা তৈরি করতে চায়, আজকে মাদ্রাসায় সিনেমা দেখানোর সুযোগ তৈরি করে দিতে হবে। আজকে আলেম সমাজদের সিনেমা দেখতে হবে, শুধু না দেখে দূর থেকে সিনেমা দেখানো যাবে না, এটা কোনো যৌক্তিক কথা হতে পারে না। তো আমি একদিকে যেমন সরকারের কাছে আহ্বান জানাবো, এদেশের চলচ্চিত্র সংসদগুলোকে, এদেশের চলচ্চিত্র সংগঠনগুলোকে বিকশিত করার জন্য, সারা দেশে আমাদের ছবিগুলো প্রদর্শনের জন্য একটা অবাধ উন্মুক্ত পরিবেশ তৈরি করা, তাদেরকে আর্থিক সহায়তা করা। সামনে বাজেট আসছে, সেই বাজেটে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য বাজেট বরাদ্দ রাখা, এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পাড়া, মহল্লা, জেলা, উপজেলা এবং
আমাদের এই শহরে একটা জাতীয় চলচ্চিত্র কেন্দ্র গড়ে তোলা দরকার। তো সেই আকাঙ্ক্ষা আমি ব্যক্ত করি এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকে যারা ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস দেখার বিরোধিতা করেছেন, আমি নিশ্চিত তাদের মধ্যে শুভবুদ্ধির উদয় হবে। তারা এক সময় ছবি দেখতে 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 এক সময় হয়তো তারা নিজেদের ইতিহাস, নিজেদের জীবন, তারা নিজেদের ঐতিহ্যের কথা হয়তো সেই ছবির মাধ্যমে তুলে ধরতে চাইবেন। খাদামে এক সময় যখন ক্ল্যাশ অফ সিভিলাইজেশনের কথা চলছিল, উনি একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন বা একটা কয়েনেজ তৈরি করেছিলেন বা ফ্রেজ, সেটা হচ্ছে ডায়ালগস অ্যামং দ্য সিভিলাইজেশন। আপনি যদি অন্যের চিন্তার সাথে পরিচিত না হন, আপনি তার সাথে এঙ্গেজ হবেন কিভাবে করে? আজকে বাংলাদেশ একটা ফেডারেল রাষ্ট্র না, একটা ইউনিয়নও না ভারতের মতো। বাংলাদেশ একটা ইউনিটারি স্টেট। এখানে কেউ যদি বলে ব্রাহ্মণবাড়িয়ায় যে আইন চলবে সারা দেশে সেই আইন থেকে সেটা পৃথক হবে বাংলাদেশ থেকে, তাহলে উনি রাষ্ট্রদ্রোহিতা করছেন, উনি বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। আমি ব্যক্তিগতভাবে বলবো এই বিষয়গুলো ওনারা বুঝে বলছেন কিনা জানি না। আমি আশাবাদী মানুষ, আমি আশা করব সরকারের পক্ষ থেকে আমাদের সংস্কৃতি অঙ্গনকে আরো সরব সক্রিয় করার জন্য কোন রকম দলীয় দৃষ্টিকোণ থেকে না দেখে আমাদের সাংস্কৃতিক আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার জন্য সংস্কৃতি প্রেমিক যে কোনো মানুষকে সহায়তা করবেন, সংস্কৃতির পরিসর আরো বিস্তৃত করবেন, সংস্কৃতির অঙ্গনকে খুলে দিবেন। সেই সাথে সাথে আমাদের নাগরিক সমাজ, আমাদের রাজনৈতিক দল, আমাদের আলেম সমাজ, আমাদের ছাত্র সমাজ, সবাইকে নিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। কারণ একটা জটিল সংকটের আবর্তে আজকে বাংলাদেশ আছে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, একদিকে ভারত, আরেকদিকে আরো অন্যান্য বাংলাদেশকে যে জিও পলিটিক্সের ভিকটিম করে দেওয়ার প্রচেষ্টা চলছে, সেই জায়গাটা আমরা রুখে দিতে চাই। এবং সেই রুখে দিতে হলে আপনাকে ন্যারেটিভ তৈরি করতে হবে। সেই ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রে বাংলাদেশের আত্মার ছবি তুলে করতে হলে চলচ্চিত্রের চেয়ে বড় কোনো মাধ্যম নেই। সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা এই আন্দোলনের পাশে থাকেন। আমাদের গণমাধ্যমের কর্মীদেরকে বলবো আপনারা পাশে থাকেন। আজকে আমাদের সাথে আমাদের প্রিয় অধ্যাপক আনু মোহাম্মদ এসেছেন, তিনিও বলবেন। আমি বলবো যে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই লড়াই চালিয়ে যাব এবং আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা করব। সবাইকে ধন্যবাদ।